হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছি? নিশ্চয়ই ভালো। আজ আমরা যে বিষয়টি নিয়ে শিখব, আমাদের শেখার বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি বিষয়, যদিও এটা নিয়ে অনেকের ভীতি রয়েছে। আমরা সে ভীতিটা দূর করব এবং আমরা সেই ভীতি থেকে বের হয়ে আসবো। এডুকেয়ারে সবাইকে স্বাগতম। তাহলে আজকে আমাদের বিষয় কি? পরমাণুর ইলেকট্রন বিন্যাস। শ্রেণী অষ্টম থেকে একাদশ পর্যন্ত দেওয়ার কারণ, এই প্রাথমিক এবং এই ধারণাটি প্রাথমিক বলা যাবে না, এই ধারণাটি সম্বন্ধে জানা থাকলে একাদশ শ্রেণী পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো কষ্ট হবে না, সবাই ভালো করে পারবে তোমরা। ঠিক আছে? তো ওকে, আমরা সামনে আগাই এবং আমরা কিছু চিত্র দেখি। যেমন আমরা আগে জানি এই চিত্রটা সম্বন্ধে যে 2n² সূত্রে K-L-M-N প্রধান শক্তি স্তরগুলোতে ইলেকট্রন কিভাবে থাকে তার একটি টেবিল আমরা এখানে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? টেবিল দেখতে পাচ্ছি না? পাচ্ছি। এখন এই টেবিলটা আমরা চাইলে কি করতে পারবো? টেবিলটা চাইলে স্ক্রিনশট নিতে পারবো এবং এটা আমাদের কালার স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করেও টেবিলে সামনে রেখে দিতে পারবো, নিশ্চিতভাবেই পারবো। তাহলে আমাদের সেটা করা উচিত। তো আমি আশা করব যে তোমরা এটা করবে। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। তাহলে এই চিত্র থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে কে কোনটা, এল কোনটা, এম কোনটা, এন কোনটা। অনেক সময় ছোটরাও যেমন ভুল করে ফেলে, অনেক সময় আমরা বড়রাও এই জায়গাটা থেকে একটু ভুল আসি যে কে কোনটা, এল কোনটা, এম কোনটা। তো কে এল এম আমরা যে চারপাশে যে সার্কেল দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইলেকট্রনের কক্ষপথ। লাল যেটা দেখতে পাচ্ছি সেন্টারে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে কিন্তু আমাদের জানতে হবে যে এখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে। কে করছে? প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা আরেকটা চিত্র দেখি। এটা হচ্ছে এখান থেকে আমরা পারমাণবিক সংখ্যা 23 এবং এই মৌলটার ক্ষেত্রে আমরা তার ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি। ইলেকট্রন বিন্যাসগুলো সাধারণত দ্বিতীয় স্তরের পরেরগুলো জোড়ায় জোড়ায় থাকে, তারপরটা জোড়ায় থাকে এবং যাগুলো একটু সৌন্দর্য করে দেওয়া আর কি, তারা কিন্তু ঘূর্ণায়মান ঘুরতে থাকে। ঠিক আছে? তাহলে আমরা মূল টপিকসে ফিরে আসি এবং খুব ভালোভাবে শিখি যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি। এটা আমাদের জানা খুবই জরুরি যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি। ঠিক আছে? আমরা সেটা জানব। তো সেটা যদি জানতে চাই তাহলে আমরা কি বলবো যে কোনো পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে অন্তর্ভুক্ত এবং নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভিন্ন অরবিটালের নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। ইলেকট্রনের এই যে সজ্জা, অর্থাৎ এই সজ্জিত অবস্থান, সজ্জিত থাকা বা তার ন্যাচারালি সেরকম থাকে, তার এই যে সে যে থাকাটাকে আমরা সজ্জিত বলছি, বাট সে যে অবস্থান করে যেভাবে, সেটা একটা সুন্দর সাজের পর্যায়ে চলে, সেটাকে আমরা বলি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কয়েকটা নীতি রয়েছে। একটা হচ্ছে পলির বর্জন নীতি, আর একটা আউফ-বাউ নীতি, অনেকে এটা আউফ-বাউ নীতিও বলে। আবার একটা হচ্ছে হুডের নিয়ম দ্বারা ব্যাখ্যা করা, হুডের নিয়ম। তাহলে এই তিনটে নিয়ম অনুযায়ী কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে সংজ্ঞাটা কিন্তু ভালো করে জেনে নিবে, কিন্তু সুন্দর করে এখানে লেখা আছে, যার ফলে এটা তোমাদের কাজে লাগবে। এরপর আমরা আসি যে পলির বর্জন নীতিটা কি। পলির বর্জন নীতিতে ইলেকট্রন বিন্যাস নিয়ে তারা আসলে
কি বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। আর একটু সাদা করে দিলাম পরিষ্কার করার জন্য। একটি পরমাণুতে দুটি ইলেকট্রন, সাধারণভাবে দুটি ফার্মিয়ামের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কখনো একই হতে পারে না, কখনোই একই হতে পারে না। অন্ততপক্ষে একটির মান দুটি ইলেকট্রন বেলায় ভিন্ন হতে হয়। অর্থাৎ ফার্মিয়ামের ক্ষেত্রে এটা বলা হয়েছে, ফার্মিয়াম একটা মৌল এবং সেটাই বলা হয়েছে যে ভিন্ন অবস্থানে থাকতে হবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি। তারপর একটা কি আমরা দেখব, আউফ নীতি। পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তিস্তর দখলের সময় প্রথমে সবচেয়ে কম শক্তি সম্পন্ন স্তরে অবস্থান করবে, তারপরে নিম্নরূপ শক্তি স্তর এর অবস্থান গ্রহণ করবে এবং নিম্ন শক্তি স্তর পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি অপেক্ষাকৃত শক্তি স্তরে যাবে, তারপর আরেকটু পরবর্তী শক্তি স্তরে যাবে। এটার সম্বন্ধে আহ্বাব নীতিতে মূলত n+1 এর সূত্রটি ব্যবহার করা হয়েছে। এই n+1 এর মানের উপর যেখানে n হলো কক্ষপথ নম্বর এবং l হচ্ছে অরবিটালের সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ উপস্তর। আর আমরা মূলত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এসপিডিএফ এর ক্ষেত্রে আমরা এই বিষয়টি কি করব, আলোকপাত করব এবং এটা নিয়ে আমরা আসলে শিখব। তারপর আছে হুডের নীতি। সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনের প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন বহুমুখী হয়ে থাকে। স্পিন মানে ঘূর্ণন, এটা বহুমুখী হয়ে থাকে, যুগ্মভাবে থাকবে না, আলাদাভাবে থাকবে। সেটাকে বলা হয় অযুগ্মভাবে। যুগ্ম মানে যৌথ, দুইটা একসাথে, আর অযুগ্ম মানে কি যুগ্ম নয় যেটা, সেটাই অযুগ্ম। এখন আসি ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা আমাদের জানা দরকার। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত, আর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জের প্রোটন। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রন তো নিউক্লিয়াসে পতিত হবার কথা ছিল, তাহলে এমনটা হচ্ছে না কেন? প্রশ্ন সবারই জাগতে পারে। পরমাণুতে নিউক্লিয়াস ও ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল কাজ করে তার সম পরিমাণেই কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়। আবারও বলছি, পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াস এদের প্রতি যে আকর্ষণ বল কাজ করে, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সে যে কাজ করে তার সমপরিমাণ কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়। এটাকে আমরা লব্ধি বলতে পারি, যার কারণে ইলেকট্রন কক্ষপথে হতে ছিটকে যায় না, আবার কেন্দ্রেও পতিত হয় না। অর্থাৎ এই যে একটা লব্ধি বল উভয়মুখী প্রক্রিয়ায় সৃষ্টি হয়, যার ফলে ছিটকে বাইরেও পড়ে যায় না এবং কেন্দ্রেও পতিত হয়ে ধ্বংস হয়ে যায় না। এটার কারণ হচ্ছে এটা আমাদের প্রশ্ন হিসাবে আসতে পারে, যে আমরা প্রশ্ন অনেকে করতে পারে যে এটা কেন পতিত হয় না। সে প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এই নিয়মটা বলতে পারবো যে ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকা সত্ত্বেও পরমাণুতে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে আকর্ষণ এবং থাকে তার সমপরিমাণ একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি হয়, যার কারণে ইলেকট্রন কক্ষপথে কি হয় না, ছিটকেও পড়ে না এবং কেন্দ্রের মধ্যে পতিত হয় না। ক্লিয়ার? আচ্ছা।
তারপর ইলেকট্রন শক্তি বিকিরণ করতে নিউক্লিয়াসে পড়ে যায় না কেন? এই একই কথাই একটু অন্যরকম ভাবে বলা। কাঙ্ক্ষিত ইলেকট্রন ক্লান্ত হয়ে পজিটিভ চার্জ নিউক্লিয়াসে কি করে ঢলে পড়ার ধারণাটা আসে ক্লাসিক্যাল ফিজিওলজি এবং নিউট্রিশিয়ান ফিজিক্স থেকে, যা কিন্তু কাঙ্ক্ষিত ইলেকট্রনের উপর প্রযোজ্য নয়। এদের অবস্থান অর্থাৎ কি পজিশন ও শক্তি স্তর, এনার্জি লেভেল কোয়ান্টাম সূত্র অনুযায়ী উন্মুক্ত ইলেকট্রনিক কনফিগারেশন দ্বারাই নির্দিষ্ট হয়। এর বাইরে কাঙ্ক্ষিত ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকে না। এটা মনে রাখলে বোঝা যাবে, বোঝা সহজ হবে যে কেন কাঙ্ক্ষিত ইলেকট্রনগুলি শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসের দিকে ধাবিত হয় না এবং সেখানে এসে পড়ে যায় না। নিচে কাঙ্ক্ষিত ইলেকট্রনের সাধনের কি কনফিগারেশন এবং তার উপর কার্বন 12 পরমাণু কনফিগারেশনের পরিস্থিতি দেখানো হলো। দেখি আমরা চিত্রে, তাহলে এখান থেকে দেখতে পাবো কার্বন 12 এর একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি না? এই যে পাচ্ছি। এই চিত্রটা থেকে আমরা অনুধাবন করতে পারি যে অবস্থানটা কিভাবে হচ্ছে, আর এখানে সেটার একটা বর্ণনা আরো ভালোভাবে দেয়া আছে, দিয়ে দিলাম। এখন তোমরা এখান থেকে কি করবে, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে স্টিল করে তারপর ভিডিওর স্টিল করে তারপরে দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ মনে হবে। কি বন্ধুরা, তোমাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট তো একটু হবেই। তোমাদের বাবা মা এদের কাছে তোমরা ছোটবেলা থেকে বড় হওয়া, আত্মীয় স্বজনের কাছে থাকো, তারপর স্কুলে ভর্তি হওয়ার পর তোমরা কাদের সাথে বেশি থাকো? টিচারদের সাথে। এবং দীর্ঘ একটা সময় শিক্ষকদের সাথে তোমাদের সম্পর্ক থাকে নাকি? থাকে। তাহলে সেই শিক্ষকদের একটা বিশেষ দিন আছে, বিশ্ব শিক্ষক দিবস বা টিচার্স ডে। সেটা ছিল অর্থাৎ আজকে কয় তারিখ? 9 তারিখ, 8ই অক্টোবর। ঠিক আছে? তো হ্যাপি টিচার্স ডে তোমরা আর কখনো ভুলে যাবে না। শিক্ষকদেরকে একটু শুভেচ্ছা জানাবে, ফোন দিবে, সুযোগ থাকলে কথা বলবে, দেখা করবে, দোয়া নিবে, আশীর্বাদ নিবে। এই তো নিয়ম। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে বন্ধনটাই জরুরি। ইলেকট্রনিক কনফিগারেশনে KLM এবং N পরমাণুর প্রধান শক্তি স্তর বা সেলগুলোকে নির্দেশ করে। যেমন নিম্নরূপ: K প্রথম শক্তি স্তর, N = 1, L দ্বিতীয় শক্তি স্তর যেখানে N = 2, M তৃতীয় শক্তি স্তর যেখানে N = 3 এবং N চতুর্থ স্তর সেখানে n = 4। এখন এই এনটা কি, স্মল এনটা যে আমরা দেখতে পাচ্ছি সেটা কি? আমরা আউটবাউ নীতি থেকে বলছিলাম যে N+L সূত্র দিয়েই আমরা মূলত এটা ইলেকট্রন বিন্যাসটাকে টোটালি আধুনিক ইলেকট্রন বিন্যাসটা শিখে থাকি। তাহলে এখানে এনটা হচ্ছে প্রধান শক্তি স্তরের কত নাম্বার সেটা নির্দেশ করে। এই অক্ষরগুলি সেলের প্রতিনিধিত্ব করে। এখানে ইলেকট্রন থাকে এবং প্রতিটি সেল সূত্রের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। এখন 2NSK সূত্র দ্বারা আমরা এখানে n = 1 2 3 4 ইত্যাদি বসিয়ে মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখানে কোয়ান্টাম সংখ্যা বা সেল সংখ্যা হচ্ছে গুলো দেখানো হচ্ছে, যেমন K সেলে 2টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। তারপরে এখানে L সেলটা এখানে বাংলায় লেখা হয়েছে, এটাকে আমরা ক্যাপিটাল L করে দিই। এই L সেলে কয়টা থাকতে পারে? 8টা। তারপরে সেলে কয়টা? 18টা। তারপরে সেলে কয়টা?
32টা। তোমরা খুব ভালো করে মনে রাখবে, প্রথম সেল এবং দ্বিতীয় সেল এটা 2টা, 8টার 2টা 10টা, তারপরেরটায় 18টা, তারপরটায় 32টা। আমরা নেক্সট এপিসোডে, অর্থাৎ আমরা যখন দেখব পরবর্তী স্লাইডে, আমরা পৃষ্ঠাটা যখন যাব তখন আমরা কিন্তু এর সম্বন্ধে জানতে পারব। এখন আমরা জানলাম যে 2n² সূত্র থেকে n এর মান 1 বসালে আমরা 1 নম্বর কক্ষপথ k পাই, তারপর 2 বসালে k l পাই, 3 বসালে m পাই, 4 বসালে n পাই, এবং সেই অনুযায়ী আমরা 1 2 3 বসাই দিলে স্কোয়ার করানোর পরে আমরা যে সংখ্যা পাবো সেগুলো বসিয়ে দিলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। এটা 2n² সূত্র, এটা আমরা শিখলাম। তাহলে এখন চট করে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও যে পরমাণু নিউক্লিয়াসে আসলে কি থাকে। ইলেকট্রন তো আমরা জানলাম কি থাকে। হ্যাঁ, উত্তরটা তোমাদের সবগুলো মানে সবারই জানা। তো নিউট্রন এবং প্রোটন থাকে, ইলেকট্রন এবং প্রোটন থাকে, না নিউট্রন ও পজিট্রন থাকে, না সবগুলো থাকে? না, উত্তর হবে এ, নিউট্রন এবং প্রোটন। আচ্ছা, প্রথম প্রশ্নটা তোমরা পেরেছো। এবার দ্বিতীয় প্রশ্নে আমরা যাই। পরমাণু বা অ্যাটম চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে কি থাকে? চার্জ নিরপেক্ষ হয়। চার্জ নিরপেক্ষ মানে চার্জ আর থাকে না। কেন থাকে না? প্রশ্ন। উত্তর হচ্ছে কি, নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান, প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান, নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। উত্তর হবে 4 নাম্বারটা, অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। কিন্তু ইলেকট্রন প্রায় 1800 গুণ ভারী হালকা থাকে প্রোটনের তুলনায়। ঠিক আছে, প্রশ্নের উত্তরে আমরা গেলাম। এখন ওখান থেকে আমরা আসতে পারি যে আবার আলোচনায় পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করো এবং ইলেকট্রন বিন্যাসের সময় বিভিন্ন অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করে সেটা আলোচনা করো। তাহলে আসি, আমরা আলোচনা করি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ক্রমান্বয়ে মানে এর চেয়ে যার শক্তি কম তারপরে যায় এটার চেয়ে যার শক্তি কম, মানে শক্তিটা আস্তে আস্তে শক্তির স্তরগুলো বাড়তে থাকে এবং সেখানে প্রবেশ করতে থাকে। এখন প্রধান শক্তি স্তরের মান n এবং উপশক্তি স্তরের মান এর যোগফলের উপর নির্ভর করে যে অরবিটালে n প্লাস l এর মান কম সেই অরবিটালের শক্তি কম, এবং যে অরবিটালে ইলেকট্রন সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অপরদিকে n প্লাস l এর যে মান সেটা যদি বেশি হয় তাহলে সেই অরবিটালেই ইলেকট্রন প্রবেশ করবে। হ্যাঁ, তো শক্তি বেশি হয় সেখানে বেশি ইলেকট্রন প্রবেশ করবে। এভাবে যার যার বেশি থাকতে থাকবে, অর্থাৎ ক্রমবর্ধমান ভাবে সেখানেই বেশিগুলো প্রবেশ করবে। ঠিক আছে, এখন 3D আমরা এখান থেকে দেখতে পাই যে 3D অরবিটালের জন্য n3l2, অতএব nl এর মান হয় 3+2 = 5। আবার 4s অরবিটালের জন্য l = 4l0, অতএব এখানে n প্লাস l এর মান হচ্ছে 4 + 0 = 4। খুব খেয়াল করো এই বিষয়টা যে উপরে একটা হলো কি 5 আর দিতে গিয়ে 5 হলো, কিন্তু এসে গিয়ে কি হলো 4 হলো। আবার 3D অরবিটালের ক্ষেত্রে 4s অরবিটালে কম শক্তি সম্পন্ন, তাই ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে এবং পরে 3D অরবিটালে প্রবেশ করবে। আবার দুটি অরবিটালে n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে সে কি করবে, সে অরবিটাল n এর মান, তাহলে সে অরবিটালটিতে n এর মান
মানে যে অরবিটালটিতে এন এর মান কম সেই অরবিটালের শক্তি কম হবে। যদি দুইটাই সংখ্যা এক হয়ে যায় কিন্তু এন এর মান কম বেশির কারণে সেখানে যেখানে কম সেখানে আগে প্রবেশ করবে, আর যেখানে বেশি সেখানে বেশি সংখ্যক প্রবেশ করবে। বিষয়টা এরকমই ক্লিয়ার, এটা কঠিন কিছু না, ঠিক আছে। এখন আমরা এটাকে সহজ করব এবং সহজ করে দেখবো। এই লেখাটা মনে হচ্ছে যে বিশাল, লেখাটা তখনই তুমি বুঝবে যখন তুমি সূত্রের উপরে চলে যাও। এই হিসাব অনুযায়ী আমরা পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি স্তরগুলো দেখতে পাই। তাহলে লেস দ্যান দিয়ে আমরা দেখাচ্ছি এটাতে, যে আমরা এই যে হলুদ যে চিত্র অংশে যে 1s লেস দ্যান 2s লেস দ্যান 2p less than 3s less than 3p less than 4s less than 3d less than 4p less than 5s less than 4d then less than 5p less than 6s less than 4f less than 5d less than 6p less than 7s। খুব মজার করে খেয়াল করতে হবে এই চারটা। এটা যদি তোমার মুখস্থ থাকে, মুখস্থ কিছু কিছু জিনিস করতে হয়, তাহলে তোমাকে আটকানোর কোনো সুযোগ নেই। কিন্তু এর চেয়েও একটা সহজ পদ্ধতি আমি করে দিচ্ছি, এটা আমি নিজে চেষ্টা করে তোমাদের জন্য সহজ করার চেষ্টা করেছি। তাই ইলেকট্রন বিন্যাসের জন্য নিম্নের সূত্রটি অনুসরণ করা হলে 3 মিনিটেই তোমরা কি করতে পারবে, একটা উপরের সূত্রটি থেকে তোমরা পারবে মুখস্থ করে, তাহলে আর কোনো কষ্ট হবে না। কিন্তু নিচের যে সূত্রটা দেওয়া হয়েছে সেটা এই যে দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ এইটা দেখা যাচ্ছে এটা নিম্ন থেকে দেওয়া হয়েছে, এটা আমরা এখান থেকে কেটে দিতে পারি। আমি কিন্তু ক্লাসটা সরাসরি নিচ্ছি, যার ফলে কি করতে পারতেছি, আমি উঠাই দিতে পারতেছি, কারেকশন করতে পারতেছি। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের জন্য নিম্নের এই যে সূত্রটি রয়েছে, এটা যদি তুমি আয়ত্ত করতে পারো, একটু আগেই তোমাকে বলছিলাম প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরে কয়টা, দুইটা যোগ করলে 10টা। তো প্রথম এবং দ্বিতীয় স্তর কোথায় দেখা যাচ্ছে, 10 10, তারপরে কি 18 18, তারপরে 32 32। কিন্তু উপরের যে লাইনটা আছে হালকা স্কাই কালারের, এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এখন প্রথম দুইটা একটু মনে রাখতে হবে। প্রথম দুইটা মনে রাখতে পারলে বাকিটা কোনো সমস্যা হবে না। কেন, ওরা জোড়ায় জোড়ায়। তাহলে প্রথমটা কি এসএসপি, দ্বিতীয়টা হলো এসপিএস এবং তৃতীয়টা ডিপিএস, চতুর্থ ডিপিএস, পঞ্চমটা এফডি, ষষ্ঠটা এফডিপিএস। এইটা জানা থাকলে তোমরা যদি এই উপরের এইটা মুখস্থ করে ফেলো এবং একটু মাথার মধ্যে নাও, 2 থেকে 3 মিনিটই মুখস্থ হয়ে যাবে। তারপর তোমরা অরবিটালে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবে। তোমাদের বইতেও সেটা আছে এবং যেখানে তোমরা যে প্রান্তে থাকো বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী বাইরে যারা আছো, ইংরেজিতেও তারা এটা ইংলিশে ট্রান্সলেট করে, তো তোমরা এটা খুব ভালোভাবে পারবে। এটা নিয়ে খুব কঠিন নয়, কঠিন কিছু নাই, ভয়েরও কিছু নাই। এবং তোমরা যদি এরপরও না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে দিলে আমি সুন্দরভাবে পিডিএফ ফাইল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বিষয়ভাবে দেবো। এখানে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমরা এখানে একটা চিত্র দিয়েছি, যে অরবিটালের শক্তিক্রমের যে চিত্র, এই চিত্রটা তোমরা বইতে অনেক জায়গায় দেখে থাকবে এবং তোমাদের কাছে মনে হবে যে এইটা কি জিনিস। আসলে এটাই হচ্ছে ওই যে সিরিয়াল অনুযায়ী কোনটা থাকবে তার উপরে নির্ভর করবে। আর পারমাণবিক সংখ্যা মনে করো যার যেটা, তার যদি এসপিডিএফ, এটা কি উপস্তর, আর এক কি কে, খুব খেয়াল করো, এক কি কে, আগেরটাতে একটু যাই এখান থেকে, এই যে এসএসপি, এস কি উপস্তর, এস কি উপস্তর, পি কি উপস্তর, তা এস পি ডি এবং এই চারটা,
এটা ঘুরে ফিরে তারা প্রত্যেকটা সেলে কম বেশ আছে, কেউ কেউ প্রথম সেলে আছে, দ্বিতীয় সেলে আছে, তৃতীয় সেলে আছে। এখন এই প্রথম সেলটা এটা হচ্ছে কি, এটা কি এল, কে এল এম এন, এস হচ্ছে, এস এর মান এখান থেকে আমরা ধরবো 1, পি এর মান 2, তাহলে এসপি ডি এর মান কত 3, এফ এর মান 4। ক্লিয়ার? এবং সেটা ধরলে আমরা এখানে পাই 10 10 10 10 18 18 32 32। তাহলে এই চিত্রটা তোমাদের আরেকটু হেল্প হবে। সেখান থেকে আমরা এখন একটু আলোচনায় যেতে পারি, বিশদভাবে যে আলোচনাটা, এটার পিডিএফ আমার কাছে আছে, করে রেখেছি, তোমরা পাবে যদি চাও। এই নীতি অনুসারে নিম্নের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করতে পারবো। কে মানে পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19। তাহলে এখন 1s2, অর্থাৎ প্রথম স্তর 1 মানে কি প্রথম স্তর, থাকবে কয়টা 2টা। তারপরে আসছে কত 2s2 2p6, তার দ্বিতীয় স্তর মানে কি 2s এবং 2p, তাহলে ssp। তাহলে এখানে এখন কি হচ্ছে 2s, 2 নম্বর স্তরে গিয়ে আসতেছে কয়টা 2s2 মানে 2টা এবং 2p6 6টা, তার মানে কয়টা 8টা। এরপরে 3p6 3 নম্বর স্তর, 3 এখানে 3 নম্বর স্তর, p মানে কত উপস্তর, তাহলে 6টা, আর 4s2, 4s2 তে কয়টা 2টা, তাহলে 6 2 কয়টা 8টা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টক পূর্ণ হয়ে গেছে। তো এভাবে আমরা যদি আরো দেখতে চাই যে আমাদের আরো কয়েকটা মৌল জানলে স্যার ভালো হতো, তাহলে আমরা ক্যালসিয়ামেরটা 20 সেখানে দেখতে পাচ্ছি। এখানে পরিবর্তন কি 1s2 2p6 3s2 3p6 4s2। পটাশিয়াম কি ছিল 4s1, আর এখানে 4s2 হয়ে গেছে, একটা বৃদ্ধি পেয়েছে। এরপরেরটা পারমাণবিক সিরিয়াল সংখ্যা কত দেখো 21, তারপরেরটা কত 22। আমি বিস্তারিত বললাম না, এখান থেকে তোমরা নিশ্চিতভাবে পারবে। এখন যদি তোমরা সেটা চেষ্টা করো, আর যদি চেষ্টা না করো তাহলে কিন্তু হবে না। এই 4s অরবিটাল 3d অরবিটাল, 3d বলতে এখানে 3 ডাইমেনশন না, 3d অরবিটালের শক্তি স্তরের চেয়ে কম। এই পটাশিয়ামের সর্বোচ্চ স্তরে 19তম ইলেকট্রনটি, হ্যাঁ কি 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s এ গিয়ে প্রবেশ করে, এবং 4s অরবিটালে প্রবেশ করে। আবার এই যে আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখছি যে সেটা গিয়ে 4s প্রবেশ করে 2টি। এভাবে আমরা n = 1, n = 2, n = 3, n = 4 এই ধরনের অবস্থার উপর ভিত্তি করে আয়রনের আমরা কি করতে পারি, পারমাণবিক সংখ্যা 26, তার ইলেকট্রন বিন্যাসটাও এখানে দেখতে পারি। এবং আয়রনের ইলেকট্রন বিন্যাসের আরেকটা টেবিল এখানে দিয়ে দিলাম, যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত 26। তাহলে প্রথম স্তরে 1s2, তারপরে গিয়ে হচ্ছে 2s2 2p6, তারপরে 3s2 3p6 এবং 3d কত 3d6 আর 4s2। সংখ্যাগুলো মিলিয়ে নিলে দেখবে যে পারমাণবিক সংখ্যা সমান হয়ে গেছে। মনে হচ্ছে একটু জটিল, এতে কোনো ভুল নাই, জটিল মনে হচ্ছে না, হচ্ছে তো। তাহলে আমরা কি বলবো যে একটু জটিল মনে হচ্ছে বিষয়টা। এখন জটিল মনে হলেও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই জটিলটাকে সহজভাবে নিতে হবে। কিভাবে নেব, সহজভাবে। তাহলে আমাদের বিষয় কি ছিল, পরমাণু ইলেকট্রন বিন্যাস
এবং অষ্টম থেকে একাদশ পর্যন্ত সবাই এটা আসলে কলেজ পর্যন্ত আমাদের কাভার করবে, চাইলে আরও করবে। এবার আমরা কিছু চিত্র দেখেছি, হ্যাঁ, এই চিত্রগুলো আমাদের চেনা, এই জন্য আমরা দেখালাম। তারপর নীতি 3টা দেখলাম, তারপর সেই নীতি 3টার এখানে একটা ব্যাখ্যা দিলাম। এই ব্যাখ্যাটা আরও দিচ্ছি, কিন্তু এই টিচার্স ডে এটা নিয়ে আমার কথা আছে। আমি টিচার, আমি সঙ্গত কারণেই চাইবো যে সবাই টিচারদেরকে কি করি, স্মরণ করি, শ্রদ্ধা করি, শুভেচ্ছা জানাই, এটা তো হয় উচিত। তারপরে আবার আমরা KLMN এর ব্যাপারটা দেখেছি, কিউএনএ সূত্রের ব্যাপারটা দেখেছি, তারপর প্রশ্ন আকারে দেখেছি, আমরা নিজেরা প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে আমরা কি করেছি, যে আমাদের একটা সহজ সূত্রের কথা বলেছি, এটার ব্যাখ্যাটা এই নিচের অংশে এখানে দিয়েছি। এই সূত্র, এই ব্যাখ্যাটা করলে আমরা ক্লিয়ারলি পাই। তাহলে দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর দীর্ঘায়িত না করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই কি থাকবে, সাবধানে থাকবে। সবাইকে কি, সবাইকে অবশ্যই কি ধন্যবাদ। কেন ধন্যবাদ? কারণ তোমরা কষ্ট করে এটাকে দেখছো। অবশ্য তোমাদের কষ্ট করা উচিত, ছাত্র জীবনে একটু কষ্ট করলে ভালো। আশা করি তোমরা উপকৃত হবে। তা আজকের মতো বিদায় নিচ্ছি।